বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ঈদ শুভেচ্ছা রইল। তো যাই হোক, তোমরা অনেক আবেদন করেছো আমার কাছে যে স্যার আপনি অনলাইনে আমাদের একটু ক্লাস নিয়ে সহায়তা করেন। আজকে খানিকটা অসুস্থ, তারপরে তোমাদের জন্য চলে এসেছি। তোমরা যারাই আসছো অথবা এখনো না আসছো, তারা ক্লাসটা খুব মনোযোগ সহকারে মিনিমাম 3 বার দেখবা, তাহলে তোমরা ভালো কিছু শিখতে পারবা, জানতে পারবা, বুঝতে পারবা। আজকের আলোচ্য বিষয় আর্থিক বিবরণী এবং বিশ্লেষণ। একটু সংক্ষেপে আমি তোমাদের কাছে তুলে ধরতে চাচ্ছি যে আর্থিক বিবরণী বিশ্লেষণ আমরা অঙ্কে যখন ফিরে যাব, অঙ্ক করার আগে একটু জেনে নেই আসলে আর্থিক বিবরণী বিশ্লেষণটা কি, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি আমার ভাষায় সহজে উপস্থাপন করার চেষ্টা করেছি। দেখো, আর্থিক বিবরণী বিশ্লেষণ হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে, তোমরা নোট করে নিতে পারো, যে প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক সফলতা ও দুর্বলতার সামগ্রিক চিত্র তুলে ধরা হয় তাকে আর্থিক বিবরণী বিশ্লেষণ বলে। খুব সহজেও একটা প্রতিষ্ঠানের সফলতা অর্থাৎ আর্থিক সফলতা বা ব্যর্থতা যে প্রক্রিয়ার মাধ্যমে তুলে ধরা হয় সেই প্রক্রিয়াটাকেই বলা হয় কি, আর্থিক বিশ্লেষণ। তোমরা যারা ইন্টারমিডিয়েটে অনুপাত বিশ্লেষণ করছো, সেই অনুপাত বিশ্লেষণটাই মূলত হচ্ছে আর্থিক বিবরণী বা আর্থিক বিবরণী বিশ্লেষণ। বোঝা গেছে? তো আমরা আজকে তোমাদের আমি অঙ্কের কোশ্চেনটা দিয়ে দিছি। দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সেই কোশ্চেনটাই আজকে আমি সলভ করাবো ইনশাআল্লাহ। তো তোমরা আমি বলে দিয়েছিলাম যে যে যেইভাবে পারো, মোবাইল ফোনে পারো ওইটা তুমি ফটোকপির দোকানে গিয়ে আউটপুট দিয়ে বের করে নিতে পারো, যে যেইভাবে পারো যদি সামনে রাখো সেই শিটটা, তাহলে আমার ক্লাস বুঝবা। অথবা শুধু শুধু আমার দেখে, আমার চেহারা দেখে তোমরা আসলে বুঝতে পারবে না এবং পরে বলবা স্যার আসলে বুঝি না। এজন্য আমি বলবো, তোমরা যেহেতু আমার কাছে রিকোয়েস্ট করেছো, আবেদন করেছো, আমি চাইবো, আমি তোমাদের আবেদন রাখার জন্য 100% প্রস্তুত, শতভাগ প্রস্তুত। কিন্তু সেই আবেদনের মানটা তোমাদের রাখতে হবে। সেই আবেদনের মান যখন না রাখবা, তখন কিন্তু আমি দুঃখ পাবো, কষ্ট পাবো। সুতরাং আশা করি আমাদের অনার্সের ব্যবস্থাপনার সকল শিক্ষার্থী অনেক ভালো। তো চলো আমরা অঙ্কে ফিরে যাই। অঙ্কটা ছিল এভাবে, আমি একবার পড়ে শোনাই। ফ্লোয়িং আর দ্য ব্যালেন্স শিট অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট অফ আল রাজি কোম্পানির। তো দেখো, প্রথমে দুইটা সাইড দেওয়া আছে, ক্যাপিটাল এন্ড লায়াবিলিটি, তারপর টাকা, তারপর অ্যাসেট দেওয়া আছে, তারপর টাকা দেওয়া আছে। আমরা দেখব ক্যাপিটাল এন্ড লায়াবিলিটির সাইডে কি আছে আর অ্যাসেট সাইডে কি আছে, তারপর কোশ্চেনে কি কি আমাদের ফাইন্ড আউট করতে বলছে। দেখি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে, ব্র্যাকেটে লেখা আছে 100 পার শেয়ার। তারপর দেওয়া আছে রিটার্ন আর্নিংস, তারপর দেওয়া আছে সান্ডারি ক্রেডিটরস, তারপর দেওয়া আছে বিল পেয়েবল, তারপর দেওয়া আছে আদার কারেন্ট লায়াবিলিটিস। এরপর আসো, আমি টাকার অ্যামাউন্টটা তোমরা দেখতেছো বা আমি আগে দিয়ে দিছি, সেখানে আছে, এই জন্য বললাম না। তো অ্যাসেট সাইডে কি আছে দেখো, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট টাকা বলে দিই 740 টাকা, তারপর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 80 টাকা, ক্যাশ 160 টাকা, সান্ডারি ডেবিটর্স দেওয়া আছে 360, এখানে আবার বাদ দেওয়া আছে অ্যালাওয়েন্স 40 টাকা, তারপর বাদ দিলে হয় 320 টাকা, ইনভেন্টরি দেওয়া আছে 580 টাকা, প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে 12 টাকা। তো নিচে আবার দেখো, এটার দুইটা দিক দেওয়া আছে, একটা ব্যালেন্স শিট আর একটা আবার নিচে দেওয়া আছে ইনকাম স্টেটমেন্ট। মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা, এর জন্য বাছাই করে আমি তোমাদের জন্য দিয়েছি। তো দেখো, ইনকাম স্টেটমেন্টে দেওয়া আছে সেলস, টাকা দেওয়া আছে 4000, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, তারপর গ্রোস প্রফিট দেওয়া আছে, তারপর অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে,
নিট প্রফিট দেওয়া আছে, তারপর ট্যাক্স দেওয়া আছে পার্সেন্টেজ সহ, নিট প্রফিট আফটার ট্যাক্স দেওয়া আছে। তো এই প্রশ্নের আলোকে আমাদের বের করতে হবে। দেখো রিকোয়ারমেন্ট দেওয়া আছে কি, এ তে দেওয়া আছে কারেন্ট রেশিও, বি টেস্ট রেশিও, সি স্টক টার্নওভার, ডি ডেবিটরস টার্নওভার, ই গ্রোস প্রফিট রেশিও, আর এফ দেওয়া আছে নিট প্রফিট রেশিও। তো আমাদের এগুলা বের করতে হলে অবশ্যই সূত্রের ভান্ডারগুলা মাথায় রাখতে হবে। তবে ভান্ডারের থলি যদি তোমাদের দিয়ে দেই তাহলে কইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বাঁচাও। সুতরাং আমার স্টুডেন্ট, আমরা অবশ্যই বুঝি তোমাদের অবস্থান। তো আমি সূত্রের ভান্ডার দিতে চাই না, কয়েকটা অঙ্ক করাবো, এইটায় যেই কয়টা সূত্র দরকার সেই কয়টা সূত্রই তোমরা অন্তরে গেঁথে নিবা, তাহলে আশা করি তোমরা পারবা ইনশাআল্লাহ। সব সূত্র তোমাদের মুখস্থ করতে দিলে একদম হার্ট ফেল হয়ে পড়বা। যাই হোক, আমি দিব না, আমি চাইবো তোমরা ভালো করো। অল্প অল্প কয়েকটা সূত্র জানলে তোমরা পারবা। অঙ্কে যখন আমরা অঙ্ক করব তখন অঙ্কের যেই কয়টা সূত্র দরকার সেই কয়টা সূত্রই আমি এখানে প্রয়োগ তোমাদের দেখাবো। তাহলে ওইগুলো যদি ধরে রাখতে পারো ইনশাআল্লাহ সাকসেস হবা। যাই হোক, তোমাদের বড় ভাইরা হইছে, তোমরাও খুব সতর্কতার সাথে একদম মন মগজ আমার দিকে তাকিয়ে দেখতে থাকো, ইনশাআল্লাহ বুঝবা। তো দেখো, যারা ইন্টারমিডিয়েটে অনুপাত বিশ্লেষণটা ভালো করছো, ফাঁকি দেও না, তার আজকের আলোচনা আমার ভালো বুঝবা। তো আমাদের প্রথমেই এক নাম্বারে, এই নাম্বারে বলতে কি বুঝাইছে, কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও মানে কি, চলতি অনুপাত বের করতে বলছে। আমরা চলতি অনুপাতের সূত্র জানি, খুব সহজ সূত্র। কি সূত্র? কারেন্ট রেশিওর সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। এখন আমরা জানতে হবে কারেন্ট অ্যাসেট কোনগুলো আমার অঙ্কে আর কারেন্ট লায়াবিলিটি কোনগুলো। এগুলো যদি আমি জানি তাহলে আমি সহজেই বের করতে পারবো কারেন্ট রেশিও, অর্থাৎ চলতি অনুপাত বের করতে পারবো। তাহলে চলতি অনুপাতের সূত্রটা কি? রেকর্ড এতে বসে দেখো, এটা সূত্রটা কি, কারেন্ট অ্যাসেট, সংক্ষেপে লিখলাম আমি, পাশে জায়গা নাই তো। সি তে কারেন্ট, এতে অ্যাসেট, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি। এই যে কারেন্ট অ্যাসেটে কারেন্ট লায়াবিলিটি দিয়ে ভাগ করলে আমার বের হয়ে যাবে কারেন্ট রেশিও। তবে এখানে কথা আছে, কারেন্ট অ্যাসেট তোমার আগে বের করতে হবে। আমাদের অঙ্কের প্রশ্ন অনুযায়ী কারেন্ট অ্যাসেট অনেক থাকে, কিন্তু আমাদের এই অঙ্কে কি আছে আমরা জানবো। আমার সাথে সাথে তোমরা যদি দেখো ধরো তাহলেই পারবা ইনশাআল্লাহ। কারেন্ট অ্যাসেট মানে চলতি সম্পদ, আমরা স্থায়ী সম্পদ নিব না। তাহলে আমরা এখানে লিখে দেই তোমাদের কারেন্ট অ্যাসেট কি কি আছে, আমি পরে মুছে দিব। কারেন্ট অ্যাসেটে আছে কি কি দেখো, অ্যাসেট সাইড আমাদের দেওয়া আছে, অঙ্কে অ্যাসেট সাইডটা দেওয়া আছে, দেখো ডান পাশে প্লান্ট এন্ড ইকুইপমেন্ট, এটা আমার কারেন্ট অ্যাসেট না। তারপর দেওয়া আছে 2 নম্বরে ল্যান্ড এন্ড বিল্ডিং, এটাও কারেন্ট অ্যাসেট না। তারপর 3 নম্বরে দেওয়া আছে ক্যাশ, ক্যাশ হচ্ছে কারেন্ট অ্যাসেট। তাহলে আমি এখানে আমাদের অঙ্কের সূত্র মতে আমি লিখব কারেন্ট অ্যাসেট কি, ক্যাশ। তারপর আর কি আছে দেখো, ক্যাশের পর কি আছে আমাদের অঙ্কে, সান্ডারি ডেবিটরস মানে দেনাদার বা প্রাপ্য হিসাব, এটাও আমাদের যাবে। কোনটা বাদ দিয়ে? বাদ দিয়ে ওই যে অ্যালাউন্স দেখো দেওয়া আছে, অ্যালাউন্স বাদ দিয়ে। তাহলে সান্ডারি কে, সান্ডারি ডেবিট নাও। তারপর কি আছে, ইনভেন্টরি মজুদ, এটাও যাবে। ইনভেন্টরিও হচ্ছে কারেন্ট অ্যাসেট। তারপর আর কি আছে দেখো, আর কি আছে, ইনভেন্টরির পর কি আছে, প্রিপেড ইন্স্যুরেন্স, এটাও আমার কারেন্ট অ্যাসেট।
প্রিপেড ইন্স্যুরেন্স। আর কিছু আছে দেখো, আর কোনো কিছু দেখতেছি না আপাতত, এগুলাই দেখতেছি। তাহলে আমাদের দেখো অঙ্কের প্রশ্ন অনুযায়ী কারেন্ট অ্যাসেট আছে কি, ক্যাশ, তারপর হলো গা সান্ডারি ডেবিটস, তারপর আছে ইনভেন্টরি, তারপর আছে প্রিপেড ইন্স্যুরেন্স। 1 2 3 4টাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই চারটা তোমরা কি করবা, যোগ করবা। তাহলে দেখো আমাদের এখানে কি কি আছে, সমান সমান ক্যাশ আছে কত টাকা, 160 টাকা, লেখো 160। সান্ডারি ডেবিট আছে কত, 320, লেখো 320। তারপর আছে কি ইনভেন্টরি আছে 580, লেখো 580। তারপরে আছে কি প্রিপেড ইন্স্যুরেন্স আছে 12, লেখো 12। সমান সমান যোগ করলে কত হয়, 160 যোগ 320 যোগ 580 যোগ 12 যোগ করলে কত হয়, 1072 হয়। 1072 কোথায়, লেখো এখানে 1072। আচ্ছা, তাহলে আমাদের দেখো কারেন্ট অ্যাসেট শেষ। অঙ্ক ধাপে ধাপে তুমি যদি সূত্রগুলো মনে রাখতে পারো, ইউ উইল বি সাকসেস। তো দেখো তাহলে আমরা পাইলাম কারেন্ট অ্যাসেট। এবার আমাদের এই কারেন্ট অ্যাসেট হয়ে গেছে, আমরা পরে বসাই, অথবা তোমরা ইচ্ছা করলে যেমন খাতার নিচে নিচে লিখবা, পাশে লিখবা না, আমি তোমাদের পাশাপাশি লিখে দিলাম। কারেন্ট অ্যাসেট আছে কত পাইলাম আমি, 1072। এবার আমরা খুঁজবো কারেন্ট লায়াবিলিটি। দেখো কারেন্ট লায়াবিলিটি, লায়াবিলিটি বাম সাইডে দেওয়া আছে। তাহলে বাম সাইডে কি কি আছে আমাদের অঙ্কে দেখি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, নো যাবে না। তারপর কি দেখো দেওয়া আছে রিটার্ন আর্নিংস, যাবে না। তারপর দেওয়া আছে সান্ডারি ক্রেডিটর্স, এটা যাবে। তাহলে লিখি আমরা, এটা মুছে দেই, হ্যাঁ যেহেতু জায়গা নেই, অ্যাসেট মুছে দেই। অ্যাসেটের টাকা নিয়ে এসি, মুছে দিলে সমস্যা নেই। এবার লিখবো কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি প্রথম পাইছি কি, ক্রেডিটর, সিআরআই। তারপর তারপর কি পাইছি, ক্রেডিটরস এর পরে বিল পেয়েবল, বিআই ডাবল এল পি এ ওয়াই এ বি এল ই, বিল পেয়েবল। তারপর আছে কি দেখো, বিল পেয়েবল এর পর নিচে দেওয়া আছে সর্বশেষ আদার কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট আদার লায়াবিলিটিস, আর কিছু আছে, কারেন্ট আদার লায়াবিলিটিস দেখো আর কিছু আপাতত দেখতেছি না। তাহলে আমরা এখানে লায়াবিলিটির মধ্যে নিলাম কি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল যাবে না, তারপর রিটার্ন আর্নিং যাবে না, সান্ডারি ক্রেডিটরস নিলাম, বিল পেয়েবল নিলাম, আদার কারেন্ট লায়াবিলিটিস তাও নিলাম, আর কিছু দেখতেছি না আমরা। তাহলে তিনটার মান কি দেখো, সান্ডারি ক্রেডিটরস আছে 104 টাকা, সমান সমান 104 যোগ বিল পেয়েবল আছে কত, 200 টাকা। তারপরে আছে আদার কারেন্ট লায়াবিলিটিস 20 টাকা, যোগ করলে কত হয়, 200, 320, 324, মেবি 324। এবার ভাগ করো, 1072 324 দিয়ে ভাগ করলে পাও কত, দেখো 3.31 দিতে পারো, ঠিক আছে, 3.31। কারণ হয়েছে 31 কেন, 30 পরে এটা আছে, অর্থাৎ 3 সংখ্যার পরে যদি তোমার 5 বা তার উপরে থাকে তাহলে তুমি দ্বিতীয় সংখ্যা 1 বাড়ায় নেবা, আর যদি 4 থাকে বা 5 এর নিচে থাকে তাহলে যা আছে সেটাই রাখবা। তাহলে আমাদের যেহেতু বের হয়েছে 3.308, তাহলে 8 মানে কি 5 এর উপরে, তাহলে আমি ওই 0 কে কি করব, 1 লিখবো। তাহলে এখানকার অ্যান্সার পাইছি আমি কি, 3.31। এখন এটা সূত্রে স্ট্যান্ডার্ড মান দেওয়া আছে, বুঝছো, ওখানে আবার ইস টু 1 দেওয়া থাকে। যেমন ধরো এটা দেওয়া থাকতে কারেন্ট রেশিওর আদর্শ মান 1:1,
তাহলে আমাদের এই বাম পাশেরটা হবে রেজাল্ট, আর এটা হচ্ছে এই স্ক্রুর পরে অন হচ্ছে তোমার কি সূত্রের। তাহলে অ্যান্সার পাইছি আমরা এটা, ধরে নাও এটা অ্যান্সার। কিসের অ্যান্সার? কারেন্ট রেশিওর অ্যান্সার। বোঝা গেছে? এক রেকর্ড এক বুঝছো তোমরা? আশা করি না বোঝার কিছুই নাই, খুব সিম্পল এবং সহজ। তারপর আমরা চলে যাই বি, এসিড টেস্ট রেশিও। এটাও সহজ। রেকর্ড বি তে বসে এসিড টেস্ট মানে কি তড়িৎ অনুপাত। রেকর্ড বি অ্যাসিড টেস্ট রেশিও। এটা সমান সমান কি? এটার একটা সূত্র আছে দেখবা বইতে। আমি যে কয়টা সূত্র পড়াই তোমরা সেই কয়টা সূত্রই মনে রাখবা, তাহলে আশা করি, এবং সেই কয়টা সূত্র দিয়ে চর্চা করবো অঙ্ক, তাহলে আশা করা যায় যে এগুলাই কমন পড়বো ইনশাআল্লাহ। তাহলে এসিড টেস্ট রেশিওর সূত্রটা কি মনে রাখতে হবে? কারেন্ট অ্যাসেট, এই যে কিছুক্ষণ আগে আমরা করলাম, বিয়োগ কারেন্ট অ্যাসেট, সংক্ষেপে লিখলাম, তোমরা পাশে বড় করে লিখবা অথবা এই ক্লাস শেষে আবার লিখে রাখবা। কারেন্ট অ্যাসেট বিয়োগ ওই যে ইনভেন্টরি নিছিলাম কিছুক্ষণ আগে, ইনভেন্টরি। এরপর যদি অঙ্কে থাকে প্রিপেড ইন্স্যুরেন্স, সেক্ষেত্রে প্রিপেড ইন্স্যুরেন্স নিবা, আমাদের অঙ্কে আছে। প্রিপেড ইন্স্যুরেন্স আমাদের আছে, এই জন্য নিলাম। আর কি? ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি যদি তোমার অঙ্কে ব্যাংক ওভারড্রাফট মানে ব্যাংক জমা অতিরিক্ত থাকে, ব্যাংক ওভারড্রাফট সংক্ষেপে লিখলাম ও দিয়ে ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট। তাহলে দেখো এটা দিয়ে বের করবে। এখন আমরা কারেন্ট অ্যাসেট আমরা পাইছি, এটা সহজেই পেয়ে গেছি, একবার নির্ণয় করছি, আর বের করতে হবে না। দেখো তাহলে কারেন্ট অ্যাসেট কত পাইছিলাম আমরা অঙ্কে? আগের অঙ্কে কারেন্ট অ্যাসেট পাইছিলাম কত? 1072, 1072 বিয়োগ ইনভেন্টরি আছে আমাদের অঙ্কে। দেখো ইনভেন্টরি 580 টাকা, ওই যে অ্যাসেটেই দেওয়া আছে, বাদ দিবা 580। তারপর প্রিপেড ইন্স্যুরেন্স আছে কত টাকা? 12 টাকা, এই 12 টাকা বাদ দিবা। তারপর কারেন্ট লায়াবিলিটি কত পাইছিলাম? 324, লেখো 324। আর ব্যাংক ওভারড্রাফট আমাদের অঙ্কে নাই, জিরো বসাই দিলাম। তাহলে দেখো এখানে বাদ দিলে কত হয়? 324 হয় নিচে, আর এখানে তোমার 580, 90, 92, 1072, এটা থেকে বাদ দাও 592, বাদ দিলে কত হয়? 480, 480। এটারে ভাগ করো, 480 রে ভাগ করো 324 দ্বারা, 324 দ্বারা ভাগ করলে হয় দেখো 1.48, 1 কত? 48। আর আমাদের ওই যে সূত্রের আদর্শ মানের 1, এটার আদর্শ মান এইভাবে হতে হবে 1.1:1, ওটার আদর্শ মান 2:1, মেবি 2:1। তো যাই হোক, আদর্শ মান তোমরা পরীক্ষার খাতায় লিখলে হবে, আর না লিখলে শুধু ডান পাশের যে *1 আছে এটা দিয়ে দিলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা এখন পাইলাম কি? রেকর্ড বি এর এসিড টেস্ট রেশিও। তোমরা অবশ্যই পারার কথা, খুব সহজ। কারেন্ট অ্যাসেট, তারপর বিয়োগ ইনভেন্টরি থাকলে ইনভেন্টরি, বিয়োগ প্রিপেড ইন্স্যুরেন্স। আমাদের অঙ্কে দোনোটাই আছে, যার কারণে কি হয়েছে আমরা এই দুইটা বাদ দিছি।
আর এখানে কি কারেন্ট লায়াবিলিটি বিয়োগ ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমা অতিরিক্ত। তাহলে আমরা এটা পাইলাম কি, তোমরা তো এগুলো অন্তত অ্যানালাইসিস করে বের করতে পারো না। তাহলে আমাদের হয়ে গেল রেকর্ড এ এবং বি। ক্লাসগুলা তোমরা ভালো করে নোট না করলে কিন্তু মনে থাকবে না পরে। এজন্য আমি চাই তোমরা নোট করে আমাকে দেখাও। তোমাদের যেভাবে আবেদন ছিল সেই আবেদন অনুযায়ী যদি আমি রেসপন্স না পাই, এত কষ্ট করে আসলে নেওয়া পসিবিলিটি মনে করি না। আর যদি তোমরা দেখি না আমার কষ্টের মান রাখতেছো, তাহলে আমি করবো ইনশাল্লাহ। তারপর দেখো আমাদের বি হয়ে গেছে, আমাদের সি নাম্বার স্টক টার্নওভার, মজুদ আবর্তন অনুপাত, মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের অবশ্যই জানা উচিত। আমি যেই কয়টা ক্লাসে অঙ্ক দিব সেই কয়টা যদি তুমি ভালো করে পড়ো বা করো, আশা করি ইনশাল্লাহ তোমরা অঙ্কে বাজার কথা না। তো এবার আসো 3 নম্বরে স্টক টার্নওভার নিয়ে আলোচনা করব। সি রেকর্ড কি, রেকর্ড সিটে কি বলছে, স্টক টার্নওভার। স্টক টার্নওভার, আচ্ছা দেখো স্টক টার্নওভারের সূত্রটা কি, এই সূত্র মুখস্থ করতে হবে। আমার লেখার সাথে সাথে তোমরা মুখস্থ করবে। কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড আর এভারেজ কি, কস্ট অফ গুডস সোল্ড এভারেজ ইনভেন্টরি, আইএন এভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড সংক্ষেপে লিখলাম, বুঝে নিবা। তাহলে দেখো কস্ট অফ গুডস সোল্ড আমাদের অঙ্কে দেওয়া আছে না নাই, দেখো দেওয়া আছে, ইনকাম স্টেটমেন্টে দেওয়া আছে। ইনকাম স্টেটমেন্টে প্রথম সেলস, তারপর সেলস এর পরে দেখো দেওয়া আছে কি কস্ট অফ গুডস সোল্ড। কত দেওয়া আছে দেখো 3080, 3080। তাহলে কস্ট অফ গুডস সোল্ড 3000। অঙ্ক পারলে অনেক মজার, আর যদি না পারো তাহলে লোগা অনেক কষ্টের। এরপর দেখো দেওয়া আছে কি এভারেজ ইনভেন্টরি। ইনভেন্টরি দেখো দেওয়া আছে। এভারেজ ইনভেন্টরি বলতে আমরা কি বুঝি, বুঝতে হবে। এভারেজ ইনভেন্টরি, ইনভেন্টরি সাধারণত দুই ধরনের থাকে, একটা হচ্ছে এন্ডিং আর একটা হচ্ছে কি প্রারম্ভিক, বিগিনিং। এই দুইটা থাকে। যদি আমাদের অঙ্কে দুইটা থাকতো তাহলে দুইটার অ্যামাউন্ট যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটা এভারেজ বের হতো। যেমন উদাহরণ, তোমার এন্ডিং ইনভেন্টরি আছে ধরো 50 টাকা প্লাস, আর বিগিনিং ইনভেন্টরি আছে ধরো হলো 70 টাকা। তাহলে 50 আর 70 কত, 120 টাকা। এই 120 এর ভাগ দিতা 2 দিয়া, 2 দিলে হইতো 60। এটার নাম হচ্ছে এভারেজ। কিন্তু এভারেজ যদি না থাকে, অর্থাৎ 2 ইয়ার একটা যদি দুইটা যদি না থাকে, সমাপনী আর বিগিনিং, তখন তুমি কি করবা, তখন করবা হচ্ছে কি যেটা থাকে সেটাই হচ্ছে তোমার এভারেজ ইনভেন্টরি। তাহলে কস্ট অফ গুডস সোল্ড আমরা কত পাইছিলাম 3080, আর এভারেজ ইনভেন্টরি আমাদের যেটা যেহেতু একটাই দেওয়া আছে নাই, সেহেতু হচ্ছে কত 580। 580 ভাগ করো এটা দিয়া, ভাগ করলে দেখো কত আসে। এটা হচ্ছে 3080 ভাগ 580, ইনভেন্টরি 580, 5.31, 5 কত 31, 5.31। এখানে টাইমস লিখবা, 5.31 টাইমস, মনে থাকবে। যখন টার্নওভার কথা আসে তখন তুমি কি করবা, এই অ্যানসারের ক্ষেত্রে টাইমস লিখে রাখবে। এটা অনেকে লিখো না, এজন্য কিন্তু অঙ্ক স্যাররা কেটে দেয়। স্যাররা দোষী না, দোষী তোমরা, না যায় না লেখো না, ঠিক আছে। এখানে অনেকেই ইস্টু অন দেয়া থাকে। টার্নওভারের ক্ষেত্রে তুমি কখনোই কি দিবা না, ইস্টু অন দিবা না, মনে না থাকলো। প্রয়োজনে তুমি টাইমস ভুলে গেছো লেখো না, এটুকু দিয়ে দাও। তাহলে আমরা জানলাম কি কারেন্ট রেশিও জানলাম, অ্যাসিড টেস্ট রেশিও জানলাম,
স্টক টার্নওভার জানলাম। এখন আছে কি ডেবিটরস টার্নওভার, অর্থাৎ দেনাদার আবর্তন অনুপাত। আজকে যেই কয়টা সূত্র দিছি সেই কয়টা সূত্র তোমাদের বাড়ির কাজ। এগুলা থেকে মিনিমাম কয়টা, 1 2 3 4 5 6টা, 6টা থেকে মিনিমাম 3টা আসবে ইনশাআল্লাহ পরীক্ষায়। তারপর কি করব, ডেবিটরস টার্নওভার ডিএ। ডেবিটরস টার্নওভার এটা সূত্র কি, ক্রেডিট সেল, ক্রেডিট সেলস ডিভাইডেড বাই এভারেজ ডেবিটরস। এভারেজ সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, ডেবিটরস আর ক্রেডিটরস। তাহলে ক্রেডিট সেল আছে কত আমাদের, দেখো বইতে দেওয়া আছে। ক্রেডিট সেল কত দেওয়া আছে, 4000। 4000 আমরা লিখি, ইনকাম স্টেটমেন্টে দেওয়া আছে দেখো। আর এভারেজ ডেবিটরস এটা কত পাইছি আমরা, একটাই আছে, ওই তোমার লোগা ইনভেন্টরির মতোই লোগা, এটা যেটা আছে আমাদের একটাই, ডেবিটরস আছে কত, একটাই, কত 320। 320 দিয়ে ভাগ দাও, 320 দিয়ে ভাগ দিলে কত হয়, 4000 ভাগ 320 সমান সমান 12.5। 12.5 এটাও কি, এই যে বলছিলাম টার্নওভার থাকলে কি লিখবা, টাইমস। মনে থাকবো, খুব সহজ, মনে রাখবা খালি সূত্র, সূত্রের খেলা। ফিনান্স মানে সূত্রের খেলা, যে যত বেশি সূত্র নিয়ে খেলাধুলা করবা সে তত বেশি গোল দিতে পারবা, আর যে বেশি খেলাধুলা করবা না সে গোলও দিতে পারবা না। মাঠে না থাকলে গোল দিতে পারবা, এজন্য কি ফিনান্স মানে খেলাধুলা। হ্যাঁ, ফিনান্স মানে কি ফুটবল খেলা। তুমি যদি স্ট্রাইকার হও তাহলে গোল বেশি দিতে পারবা, ঠিক আছে, অথবা কর্নার হইলেও গোল দিতে পারবা। এজন্য কিতে থাকতে হবে, মাঠে থাকতে হবে। আচ্ছা, চলে আসি আমরা এবার। দেখো এবার এই নাম্বারে আছে কি, গ্রোস প্রফিট রেশিও, ই গ্রোস প্রফিট রেশিও। বেটা তোমাদের কিন্তু আমি দেখবো যে কয়জন দেখছো, সবগুলারে আবার কানে ধরে উঠবস করাবো কিন্তু। আবেদন করলা এত ইয়া করে, আমি অসুস্থতার পর ক্লাস নিতেছি। যে যে করতেছো তারে তো ওয়েলকাম বা ধন্যবাদ, আর না করতেছো তোমাদের তো সচরাচর দেখি অবস্থা ভালো হইলে খবর আছে। আচ্ছা, গ্রোস প্রফিট রেশিওর ক্ষেত্রে আমরা কি করব, সূত্র লিখবো, করার কিছু নাই। কোথায় থাকবো, মাঠে থাকবো। এইবার আসো, সব কিছু দেখো, করোনা ভয় সবকিছু বাদ দেওয়া মাঠে থাকতে হবে, করার কিছু নাই। গ্রোস প্রফিট বাই নেট সেল, নেট সেলস ইনটু 100। মনে রাখবা সূত্র ইনটু 100। আচ্ছা, গ্রোস প্রফিট পাইছি আমরা বইতে, দেখো গ্রোস প্রফিট আছে কত, ওই যে ইনকাম স্টেটমেন্টে সেলস কস্ট অফ গুডস সোল্ড গ্রোস প্রফিট দেখো দেওয়া আছে 920 টাকা। লেখো গ্রোস প্রফিটের জায়গায় 920। আর নিট সেল কত পাইছি আমরা, নিট সেল সেল একটাই দেওয়া আছে, এটার নাম নিট সেল 4000 ইনটু 100। অঙ্ক হয়ে গেছে, দেখছো পারলে কত সহজ। সাকিব আল হাসান আছে খেলোয়াড়, নাই, কেমন হইব, 920 920 ভাগ 4000 ইনটু 100 কত হয়েছে, 23%।
এই 100 যেখানে থাকবো গুণ করলে মনে রাখবা ওখানে পার্সেন্ট। সহজ আর কি টেকনিক শিখাই দিব বলো? যেই অঙ্কটা 100 থাকবো সেটা তুমি অ্যান্সারে লিখবা পার্সেন্টেজ, মানে ক্যালকুলেট করে তারপর পার্সেন্টেজ। তাহলে টার্ন ওভার থাকলে টাইমস আর 100 থাকলে পার্সেন্টেজ। ঠিক আছে? সর্বশেষ সর্বশেষ আছে আমাদের কি? নিট প্রফিট রেশিও। এত কষ্ট করলা বেটা, সারাদিন ধরে এলা খেললা, গোল না দিতে পারলে হইব? এবার সর্বশেষে দেখি প্রফিটের অবস্থা কি, লাভ হয়েছে না লস হয়েছে। নিট প্রফিট রেশিও নাম্বার কি? এফ। নিট প্রফিট রেশিওর সূত্রটা হচ্ছে কি? নিট প্রফিট বাই নিট সেল। সহজ সূত্র, নিট প্রফিট বাই নিট সেল ইনটু 100। নিট প্রফিট কত হয়েছে আমাদের? দেখো নিট প্রফিট কত হয়েছে, ওই যে নিচে দেওয়া আছে নিট প্রফিট আফটার ট্যাক্স, ইনকাম স্টেটমেন্টে দেওয়া আছে, দেখো 120 টাকা। তাহলে নিট প্রফিট হয়েছে 120। কত? 120। আর নিট সেল আছে কত? 4000 ইনটু সূত্রের 100। এটা আবার কিন্তু সূত্রের 100, বইতে খোঁজাখুঁজি করো না, চশমা 3টা লাগাইলেও কিন্তু কাজ হবে না। এজন্য কি এটা হচ্ছে সূত্রের 100। আচ্ছা, তাহলে দেখো আমাদের এটা কত হয় অ্যান্সার? 120 ডিভাইডেড বাই 4000 ইনটু 100, 3%। কত পার্সেন্ট? 3%। আজকের অঙ্কে মোটামুটি এখানেই শেষ। আশা করি বোঝার কথা, খুব সহজ একটা অঙ্ক। হ্যাঁ, সাকিব আল হাসান আসছে মাত্র। আচ্ছা, আরে অনেক কান্ডলা দিয়া খেলোয়াড় বানাইতো। তো যাই হোক, আশা করি তোমরা অঙ্কগুলা বুঝছো। যদি বাসায় আমার এই লেকচার বা কথা শোনা বা লাইভ ক্লাসের সাথে সাথে যদি চর্চা করো, তাহলে কি ভালো রেজাল্ট সম্ভব। গেছে 6টা। আমি আজকের ক্লাসে সব স্যার ম্যাডাম আরো অনেক লোক দেখছে, বলছি এই অনুপাত বিশ্লেষণ থেকে কয়টা রেকর্ড আসবে? 3টা রেকর্ড আসবে মিনিমাম বলে দিছি। এখন এইটা অনুযায়ী তো তোমরা পড়তে পারো যে স্যার বলছে এখান থেকে 3টা আসবে মিনিমাম। সুতরাং সবকিছু বাদ দিয়ে আতঙ্ক যতই থাক, কিন্তু পথ তোমার চলতে হবে। আমাদের ছোট স্টুডেন্ট যারা আছে এইচএসসি, তাদের হয়তো বোঝানো লাগে, কিন্তু তোমাদের কানে কিন্তু রশি লাগায় না। ঠিক আছে? সুতরাং খুব কেয়ারফুল, অনেক বড় পথ পাড়ি দিতে হবে। পথ পাড়ি দিচ্ছ 2টা, একটা দিচ্ছ খাল, তারপর ছোট্ট একটা নদী। এখন কিন্তু তোমাদের কি মহাসাগর। এই মহাসাগর পাড়ি দিতে পারলে শান্তি, অনেক শান্তি। যাই হোক, ভালো থাকো। আমি কিছুটা অসুস্থ, দোয়া করো আমার জন্য। আশা করি এই ক্লাসে তোমরা কিছুটা হলেও উপকৃত হবা।